মূলত এটা আমরা রামায়ণ থেকে অ্যাডাপ্ট করেছি। রামায়ণটা অনেক রকমের রামায়ণ আছে তো আমার শোনা কথা, কিন্তু এটা হয়তো যে রামকে আপনারা দেখবেন বা যে রামায়ণের ধরনটাকে আপনারা দেখবেন সেটা আপনার চেনা লাগতে পারে কিংবা অচেনাও লাগতে পারে, কিংবা এই রামকে আপনার ভালোও লাগতে পারে কিংবা না ভালোও লাগতে পারে, সেটা আপনাদের উপর বিচার্য যে আপনারা কি করবেন। তা আমরা এখন যে নাটকটা করছি নাটকের নাম অ্যান অল্টারনেটিভ রামকথা। আগের বছর আমরা নবমীর দিনেই করেছিলাম নবপুরাণ কথা। তা ওই নাটকের মূল কনসেপ্ট ছিল হচ্ছে সতীর দেহকে নিয়ে যে পীঠস্থান তৈরি হচ্ছে, 51 পীঠ তৈরি হয়েছে। তা ওই 51 পীঠ যদি না হয়, যদি হসপিটাল, স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো হতো, এই বিষয়ের উপর একটা পড়েছিলাম। তা এবারে হচ্ছে রামায়ণের ওপর বেশি করে করছি। রামায়ণ হলো আমরা কিন্তু কোনো রকম কোনো ভগবানের গান, ভক্তি, গীতি আমরা এইগুলো করছি না। আমরা ভগবানের মহিমা প্রচার করছি না। আমরা নাটকের মাধ্যমে ভগবানের ছবি দিয়ে আমরা মানুষের কথা বলছি, আমাদের কথা বলছি, আপনার কথা বলছি, প্রত্যেকের কথা বলছি। তা চরিত্রগুলো খালি পৌরাণিক, ঘটনা একেবারেই পৌরাণিক হয়তো হয়, পৌরাণিক হয়তো নয়, যে কোনো কিছুই হতে পারে। শুরু করছি আমাদের আজকের নাটক অ্যান অল্টারনেটিভ রামকথা। হলে অভিনয় করছি না, এবং আমরা যে ফর্মে করছি লোকনাটকের ফর্ম, যেটা খুব ওপেন, খুব বিষয়টা কোনো রকম ঢাকা চাপা কিছু নয়। সবাই আমরা মজা করে করে কাজ করছি। মানে আপনারাও একটা মানে আমাদের নাটকের পার্ট, আপনারাও রিলেট করতে পারবেন। মানে আপনারাও হাত তুলে রিদিম যেমন হাত তুলে দিচ্ছিলেন, এটাও একটা অভিনয় করছিলেন হয়তো। সেই পার্ট যেহেতু একটু সহযোগিতা করবেন, কোনো রকম আনন্দের দিনে মানে আধা ঘন্টা একটুখানি আমাদের খুব মনোযোগ দিয়ে নাটকটা দেখতে হবে। কোনো কমেডি এলিমেন্টস নেই, আধা ঘন্টা খুব বোধের সঙ্গে নাটক দেখতে হবে। আধা ঘন্টা পর আপনাদের মজা খুব মানে দেখুন, আধা ঘন্টাতে মনোযোগ দিয়ে দেখুন, মনোযোগ দিয়ে। শুরু করছি আমাদের আজকের নাটক। প্লিজ একটুখানি কথা বলবেন না। তালি দেওয়া যাক। নাটকের নাম অ্যান অল্টারনেটিভ রামকথা। 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 নাটকের নাম অ্যান অল্টারনেটিভ অযোধ্যা। হয়তো অযোধ্যা বলে কোনো নগরী ছিল, তাহাতে তোমার আমার আজ
এসে গেল হয়তো অযোধ্যা বলে কোনো নগরী ছিল, তাহাতে তোমার আমার আজ কিবা এসে গেল রামরাজ্য রামরাজ্য বলে কত কথা শুনি, রামায়ণ ধার করিয়া শোনাবো কাহিনী। কেহ রাম রাম করে হবে না উত্তেজিত, রামায়ণের কাহিনীও সংসারের মতো। বহু তথ্য প্রমাণে বলিল রাম আমার তোমার মতো মানুষই ছিল। হ্যাঁ, রাম আমার তোমার মতো মানুষ ছিল। ভাই লক্ষণ, ছোট ভাই শত্রুঘ্ন। সত্যি কথা বলতে কি বলতো, ওনার রাজ্যে বহু বিবাহ এবং জন্মগ্রহণ তাহলে তাল মিলিয়েই চলছে। দশরথেরই তিনটি বিবাহ, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এই তিনজনের স্বামী আর 4 সন্তানের পিতা দশরথ। তার এখন বয়স হয়েছে, দীর্ঘদিন রাজ্য সংসার সামলেছে, শেষ জীবনে এসে 4 সন্তান পেয়েছে। ভগবানের কাছে পিতা হওয়ার আর্জি জানিয়ে দিনের পর দিন হত্যে দিয়ে পড়ে থেকেছেন দেবালয়। শেষমেশ ভগবানের আশীর্বাদেই লাভ করেছেন 4 সন্তান। তার প্রিয় সন্তানের নাম রাম। হে রাম, তাই তুমি ভগবান, ভগবান তোমায় এই জগতে পাঠিয়েছেন। সত্যি কথা বলতে তো আমরা সকলেই ভগবানের জীব। আমরা যতই বিদ্যা নিয়ে পৌঁছাই না কেন, আমরা তো প্রত্যেকেই শেষমেশ একটা শক্তির কাছে গিয়ে আত্মসমর্পণ করি, যেখানে বিদ্যা পৌঁছাতেই পারে। আমাদের সকলকেই ভগবান রামের মতো এই জগতে মানব করেই পাঠিয়েছে। আর এই মানব থেকেই কেউ হয় দানব আর কেউ ভগবান। শেষমেশ তো ভগবান রাম, কি তাই তো? দাদা তুমি একটা বোকা। আর এই কারণে আমরা তোমার সঙ্গে বনবাসে যাব, কারণ তোমাকে যদি আমরা একা একা বনবাসে ছেড়ে দিই না, তাহলে আমার মাথার শীতের সিঁদুর আর অক্ষত থাকবে না। অলক্ষণ কিছু বলো। আমি তো কেসটাই ঠিক করে ধরতে পারছি না। সকলেই জানেন বাবার প্রিয় সন্তান রাম, তাহলে বাবা কেন দাদাকে রাজা করার সিদ্ধান্ত পাল্টে বনবাসে পাঠাচ্ছে? আমি তো এই ম্যাটারটাই ধরতে পারছি। এই কিন্তু হারে হারে
না 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 না, আমার মনে হচ্ছে ব্ল্যাকমেল করেছে। আমি খুব ভালো করে জানি মেজমা কি বলেছে। কি বলেছে গো মেজমা? প্রথমবার কি বলেছে জানো? আমার ছেলে ভরতকে রাজা না করলে পুকুরে কলসি বেঁধে ডুবে মরবো। আর দ্বিতীয়বার কি বলেছে তুমি কি জানো? দ্বিতীয়বার বলেছে যে ওই রাম ছাগলটাকে জঙ্গলে ঘাস খেতে না পাঠালে হাতির পায়ে চাপা পড়ে মরবো। এইভাবে ব্ল্যাকমেল করতে পারলো মহিলার বাবাকে? আর বাবা কিনা মেনেও নিল? ঠিক না, তুমি একটা কাজ করো, তুমি যাও বাবার কাছে গিয়ে বলো, বাবা আমি তোমার এই আদেশ মানতে পারলাম না বাবা, আমি তোমার কথার অমান্য হয়ে এই অযোধ্যার রাজা হব, আর আমি এই বনবাসে যাব না যাব না যাব না। তা কি হয়? বাবার কথা আমি অমান্য করব কি করে? আমি বনবাসে যাব আর 14 বছর কাটিয়েও আসবো। হ্যাঁ, তাহলে আর কি, চলো এই 14 বছর ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই আর এই বানরগুলোর সঙ্গে বন্ধুত্ব করে গিয়ে। ও আরে দাদা, এই লাল আলোটা জ্বালাও, আর এদিক থেকে নীল আলোটা জ্বালাও। একদম এইখানটা লালটা জ্বালাবে। ও, নীলটা জ্বালিয়েছো, বাহ সুন্দর লাগছে, ছায়াটা পড়ছে, সবাই দেখতে পাচ্ছ, বাহ দারুণ ছায়া পড়ছে। লালটা এদিক দিয়ে জ্বালাও, বাহ দারুণ দারুণ ছায়া পড়ছে, বাহ। ও অ্যাক্টর দাদা, আরে তোমাকেই তো খুঁজছি। ও তুমি কি করছো দাদা? বাহ বাহ বাহ, দাঁড়াও এইখানটা তুমি, এখান থেকে সবাই দেখা যাচ্ছে। আর ক্যামেরাটা কোথায়? অন্ধকারে কিছু দেখে। বাহ পারফেক্ট ধরেছো তুমি, দারুণ ঠিক লাগছে তো পুরো। And alternative রামকথা, scene 2, take 1, action! রাম লক্ষ্মণ সীতা 3 জন মিলে 14 বছরের জন্য বনবাসে চলে গেল। কারণ পারিবারিক রাজনীতি। টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিকের এপিসোড দেখে দেখে কিংবা 90 দশকের বাংলা সিনেমা দেখে এই কাহিনী আপনাদের কাছে নিতান্তই জলভাত। বাংলা সিনেমা কিংবা সিরিয়ালের দর্শকেরা খুব ভালো করেই জানেন যে এইরূপ পারিবারিক রাজনীতির পেছনে থাকে একটি করে কূপ। আর এই পরিবারে ছিল মন্থরা, যে রানী কৈকেয়ীর মনে বিষ ঢেলেছিল। ঠিক আছে তো? দশরথ 4 সন্তান পেয়ে খুব ফুর্তিতে মজেছিল। সব বন্ডল করে আমার কালো কুটা মেজরানি কৈকেয়ীকে দিয়ে দিয়েছি। বলেছি, শোনো বড়রানীর ছেলে রাম রাজা হলে ওর ছেলে ভরত হবে দাস, তুই হবি দাসীর মাঝি। ভাইটা যে কোন ধান্দায় এই 14 বছর বনে বনে ঘুরবে জানি না। আচ্ছা আমার ট্রেনেই বা কি হবে? আমার খুঁজের খুঁয়ে এখন
এখনো তাহলে জোর আছে। একটা সংসারের সুখ আমি এখনো নষ্ট করে দিতে পারি। আমার পুতির তুই শেষ হয়ে যাস না মা, তুই একদম শেষ হয়ে যাস না। চল মনে বলো দিদি, আর তোর জন্য আমাদের সংসারে, আর তোর জন্য আমার মায়ের মন নোংরা হয়েছে, তোর জন্য আমার বাবা মারা গেছে। রাজা দশরথ মারা গেছে কেন? দুঃখে কষ্টে যন্ত্রণায় শুধু তোর জন্য। আজ তোকে মেরে তোর এই কালো পুরে আমি ফেলে দেবো। অযোধ্যার রাজপ্রাসাদ বিষণ্ণ হয়ে রইল। সন্ধ্যেতে আর শাঁখ বাজে না, সকলের অসহ্য। রাজা দশরথ মারা গেছে। ওম কৃত্তাতু দুষ্কৃতং कर्म जानता बप्प जानता मृत्युकालवशं प्राप्नुरं पंचत्वमागतं धर्म धर्म समायुक्तं लोभमोह समावृतं दह्यं सर्वगत्राणि दिव्यान् लोकान् सगच्छतु सगच्छतु सगच्छतु। রাজা দশরথের দেহ সৎকার হয়ে গেছে। তিন রানী সারা রাত নিজেদের ঘরে বসে গুমড়ে গুমড়ে কেঁদেছে। সকালে যখন ভোরের আলো ফুটল, তখন তাদের আলগা চোখ লাগলো। আর ভরত পিতার দেহ সৎকার করে বনের পথে চলে গেল দাদা রামকে ফিরিয়ে আনতে। দাদা, এই জায়গাটা দেখো, বেশ বাসযোগ্য। কিন্তু সামনে জলাশয় আছে, তাই জল খেতে পাবো। আর একটু দূরেই 5 রকম ফলের গাছও আছে। বলছি আশেপাশে আনারসের গাছ দেখলে? হ্যাঁ, আছে আছে। এই যে সামনে বিশাল জলাশয়, এই জলাশয় পেরিয়ে পড়বে একটা উঁচু টিলা। সেই টিলা পেরিয়ে পড়বে একটা বিশাল ঝর্ণা।
লম্বা আনারসের ক্ষীর, যেন সারি সারি চিতাবাঘ। বাঘ কোথায় কোথায়? আরে না না, ভয়ের কিছু নেই। এই চত্বরে বাঘ থাকলে তবে এই চত্বরে হরিণ আছে। মা, হরিণ? হরিণ তো আমার খুব প্রিয়। হ্যাঁ, আজকে জানলাম কি? এই হরিণ আপনার খুব প্রিয়, আনারস আপনার খুব প্রিয়। আনারস আমার প্রিয় ফল নয়, তোমার দাদার প্রিয় ফল। ভাই হয়ে দাদার এতটুকু খেয়াল নেই, আবার দাদার জন্য রাজপ্রাসাদ ছেড়ে বনবাসে। বলছি দাদা, তাহলে এইখানেই ঘর বাড়ি? না, আজ আর নয়, সন্ধ্যা হয়ে গেছে। দেখ, আকাশটা মেঘে পুরো লাল হয়ে রয়েছে। কাল ভোরে আমরা ঘরের আগে বাঁধবো। হ্যাঁ, বলছি, আমার না খুব পেটে যন্ত্রণা করছে। বৃষ্টি আসছে, আমি গাছতলায় শুয়ে পড়ি। এই দাদা, দাদা, এই দাদা, এই দাদা, হ্যাঁ, শুনতে পাচ্ছিস? শোন শোন শোন। শুনতে পাচ্ছিস? কিসের একটা গান ভেসে আসছে। এটা কিসের গান বলতো? এটা কি কোনো দানবের কৌশল? আমাদের ফাঁদে ফেলা চক্রান্ত নয় তো? না 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 না, এটা দানব না। এটা নিশ্চয়ই কোনো মানব। দানবের এমন গান গাইতেই পারে না। এ নিশ্চয়ই কোনো মানব। আসবে। আমার থেকেও বোকা রে ভাই। রক্ত নয়, পবিত্রতা। আজ আমরা বৃষ্টি 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 ঘুমিয়ে ওরা সকলে পিতার মৃত্যু সংবাদ পেল না। না, ওরা কেউ কাঁদেনি এই সংবাদ শুনে। শুধু একটা গোটা বেলা একে অপরের সঙ্গে কথা না বলে চুপ করে এক জায়গায় বসে নীরবতা পালন করেছে। বিকেল গড়িয়ে যখন সন্ধে হলো, তখন ভরত তার দাদা রামকে বলল, প্রজারা তোকে চায়, আমাকে নয়। তারা রাম রাজ্যে থাকতে চায়, তারা রাম রাজ্য দেখতে চায়। তুই ফিরে চল দাদা, ফিরে গিয়ে রাজ্যের শাসন নিজের হাতে তুলে নে। রামকে চায় সকলে,
তুই ফিরে চল দাদা, তুই ফিরে চল। রাম ফিরে গেল না। ভরত দাদার পায়ের ধুলো মাথায় নিয়ে সততার লাঠিতে ভর করে ফিরে এলো প্রাসাদে। সিংহাসনের নিচে বসে ছড়ি ঘুরিয়ে শুরু করলো রাজশাসন, আর অপেক্ষা করতে থাকলো দাদার অভিষেকের জন্য। আর ওদিকে রাম এখন পোকা পুষতে শুরু করেছে। হ্যাঁ, রাম এখন পোকা পোষে। রাম চায় কোন প্রাণ যেন অবহেলিত না হয়, কোন প্রাণ যেন অবহেলিত না হয়। রাম চায় সকলকে যতটা সম্ভব খুশি রাখার চেষ্টা করবে সে, ওই যতটা সম্ভব আর কি। তাই রাম এখন পোকাদের লালন করে, যাতে 14 বছর বনবাসের পর যখন অযোধ্যায় ফিরবে তখন সমগ্র প্রজাদের যত্নে পালন করতে পারে। রাম বিশ্বাস করেছে যে পোকাকে বাঁচিয়ে রাখার কৌশল জানে, আগলে রাখতে পারে, সেই একমাত্র জনদেবতার রাজা হওয়ার যোগ্য। যে পোকাকে বাঁচিয়ে রাখার কৌশল জানে, আগলে রাখতে পারে, সেই একমাত্র জনদেবতার রাজা হওয়ার যোগ্য। তাই রাম এখন পোকা পোষে। দেখো দেখো, আমাদের পাশে কত পোকা। কোনো পোকা আমার, কোনো পোকা আমার, কোনো পোকা আমার চাপের মতো। এই পোকাটা তো কি হবে? আচ্ছা, কিন্তু আমরা এত পোকা নিয়ে কি করবো? আমরা কিছু করবো না, যা করে সব এরা করছে। এরা এদের যতটা শক্তি দিয়ে পারবে আমাদের এই মাটিটাকে আঁকড়ে আমিও এটা ফিল করি। পোকা জিনিসটা ভালো যতক্ষণ না আমাকে কামড়াচ্ছে বা আমার কানে ঢুকে যাচ্ছে। তাই আমি আবিষ্কার করেছি এক রেখা, লক্ষণ রেখা। এই রেখা দিয়ে দাগ কেটে তুমি যদি তার ভেতরে শুয়ে পড়ো, তাহলে কোনো পোকা আর তোমাকে বিরক্ত করতে পারবে না। জানো, কাল সারা রাত আমার ঘুমাইনি, তাই রেখা আবিষ্কার করতে বাধ্য হলাম। রাতে ওটা আমাদেরও কাজে লাগে। কিন্তু পোকাগুলোকে কি তাও বাঁচাতেই হবে? হ্যাঁ হবে। এটা কি জীব প্রেম না প্রকৃতি প্রেম? দুটোই। আরে বৌদির সাথে একটু প্রেম করো, আর কবে করবে না হলে?
আমি রামচন্দ্র। বাহ, তা বেশ ভালো নাম তো। তুমি আমার নাম জানতে চাইলে না? কি নাম তোমার? বলবো না খামি। তোমার ফোন নাম্বারটা দিলে। আমরা এসব ব্যবহার করি না। না 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 না, ছোটবেলা থেকেই আমাদের পাঠ্য গীত, শরীর চর্চা, ধনুর্বিদ্যা এসব শিখিয়ে আমাদের বড় করা হয়েছে। আমরা ওসব ব্যবহার করি না। ও, এই তোমরা মানব বংশের লোক না, ওই জন্যই। আমরা তো দানব বংশের। সারাদিন ফেসবুক করা, হোয়াটসঅ্যাপ করা, পাবজি খেলা, কাজই নেই। আরে সত্যি কথা কি জানো তো, এতগুলো কাজের মধ্যে না আমার তোমাকে বেশ ভালো লেগেছে। আর সবারটা সেভ। বাহ, তোমার মুখে তো কোনো রাগ নেই। তোমার মতো ছেলেই তো আমার পছন্দ। এই জগতে একমাত্র তুমিই আছো যে আমার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে, উঠবে আর চলো বিয়ে করবো। চলো বিয়ে করবো, চলো। মানে এই কি করছো কি তুমি এসব? এই শোনো, এই শোনো, আমি তোমাকে কাউকে বিয়ে করবো না। আমাকে বলতে দাও, আমি বিবাহিত। ওই যে আমার ধরে লাইটি এসেছিল। Say
মাথার 9টা ব্যাংকে একটি মাথায় কাজ। ভালো করে শুনে রাখুন, এই চত্বরে শুধু রাবণ। আমি আগেই বলেছিলাম আমি লঙ্কার মাল। আমার এলাকায় মা ভাই বোন কারো গায়ে হাত করলে আমি ছেড়ে কথা বলি না। ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, রেড করে দিয়ে চলে যাবে। ভালো করে শুনুন, RAID রেড বলেছি, রেড রেড। যাই হোক, আমার বোন সুর্পণখার নাক কেটে দেওয়া হয়েছে, আবার সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, আর আমি ছেড়ে দেব না। না না, আমার মা বোনের অপমান আমি মেনে নেব। আমার প্রতিশোধ চাই, প্রতিশোধ। 10টা মাথার 9টা লকারে একটি মাথায় কাজ। ভালো করে শুনে রাখুন, এই চত্বরে শুধু রাবণ। হ্যালো, আরে রাবণ দা যে, বলো কি খবর? আরে খবর খুব বাজে ভাই, পুরো চুল ভাই। আরে কেন কেন, তোমার আবার কি হলো ভাই? আরে কোথাকার কোন রম না হুইস্কি শালা এসে আমার বোনের নাক কেটে দিয়ে চলে গেছে, তুমি ভাবতে পারছো? ওরে আচ্ছা, ফেসবুকে ওই ভিডিওটা দেখছিলাম তো একটু আগে। তুমি দেখছো আর হাসছো, শুধু দেখলে হবে না, একটা বিহিত করো ভাই, একটা বিহিত করো। শোনো, ওরা বউটাকে না তুলতে হবে, ওই বেশি কিছু না, হালকা করে জাস্ট একটু ওই চমকে ধমকে দেওয়া। তোমার সাহায্য চাই ভাই। আরে না না, ওর সাথে পাঙ্গা টাঙ্গা নিও না। আরে ও খুব নিষ্ঠাবান মানুষ, আর ওর শক্তি অনেক। আরে ও যখন তখন আমাদের শেষ করে দিতে পারে। আর আমি ওকে চিনি অনেক আগে থেকে। আরে ও আমার সামনে তারকাদিকে মেরেছে। আরে তুমি ভাবতে পারছো? আরে আমাদের দিদি তারকাদিকে ও মেরেছে। বলো। আরে হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, ওই তারকাদিকে মেরেছে। তারকাদিকে ও মেরেছে? আরে দিদিকে মারছে, বোনকে মারছে, ইয়ার কি হচ্ছে না? ইয়ার কি হচ্ছে? এই দিদি এককাল আমাকে লঙ্কা ছুঁই সম্মান দিচ্ছিল, আমি সেটা ভুলে যাবো? আর সুর্পণখা তোমার নিজের বোন, ওর বউটাকে আমি তুলবই, ওর বউটাকে তুলতেই হবে। শোনো ভাই, তুমি মায়া যাবো, তুমি পাবে ভাই। শোনো, তুমি 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 হ্যাঁ, তুমি কাল বড় বাজার থেকে কয়টা কস্টিউম কিনে আনো, বুঝলে? বাকি প্ল্যানটা আমি বলছি, শোনো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, টাওয়ার কোথায় গেল? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনছো? হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। আরে হ্যাঁ, শুনছি। কাল সকালে দেখো আমার সাজের বহর। সকাল হলো, নিজেদের পছন্দে চলাফেরা শুরু করেছে। আজ রাম লক্ষ্মণের কুটিরের সামনে মারীচ এসেছে হরিণের ছদ্মবেশে, ঘুরছে, লাফাচ্ছে, ছটফট করছে।
এসেছি
ভগবানেরই অভিশাপকে একটু ভিক্ষা দিয়ে যা। আয় মা, আয় 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 মা, বাইরে আয়, কোনো ভয় নেই। আয় 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 মা, আয় 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 না রে মা, আয় আয় আয়, তুমি আশীর্বাদ দেবো। আয় আয়। বাসাটাকে খুঁজে পেল না। তারা তন্ন তন্ন হয়ে খুঁজলো, বন জঙ্গল পাহাড় পর্বত, কোনো কিছু বাদ দিল না। মাসের পর মাস কেটে গেল, রাম লক্ষ্মণ সীতাকে খুঁজে পেল না। রামের মধ্যে আছে লজ্জা, আর সীতার অপহরণকারীর উপর প্রতিশোধ স্পৃহা। রাম বুঝতে পারছে সে রাগই হচ্ছে, হিংস্র হচ্ছে ধীরে ধীরে। একদিন গোদাবরী নদীর ধার দিয়ে দুই ভাই যখন হাঁটছে, তখন তারা খবর পেল কিষ্কিন্ধায় সুগ্রীবের কাছে গেলে তারা সীতার খবর জানতে পারে। তাই তারা কিষ্কিন্ধায় গেল। কিষ্কিন্ধায় গিয়ে তারা জানতে পারল সীতাকে অপহরণ করেছে লঙ্কার রাজা রাবণ। Oh,
যা রামের করার সাহস ছিল না, চিন্তায় গুম হয়েছিল, সেই সমস্যা মেটালো হনুমান। হনুমান লঙ্কায় পৌঁছে গাছের আড়াল দিয়ে দেখে দেখে সমস্ত মহিলা বডিগার্ডের চোখ এড়িয়ে পৌঁছে গেল সীতার কাছে। হনুমান, আপনি কাঁদছেন কেন? আর কতদিন এইখানে এইভাবে বন্দি হয়ে থাকবো হনুমান? আর বেশি দিন নয়, সময় তো প্রায় হয়েই এসেছে। হ্যাঁ, পুরো সময়টা হয়ে গেছে। পার্টিতে ডাকবো? এমন লেজিংসে চালাবেন না, পাপি হনুমানটা এসেছে। আজকে ওর ম্যাচে সারা আমি আগুন ধরাবো। দেশ সারা ম্যাচে আগুন ধরিয়ে ফোনবের কর, ফোনবের কর, ফোনের ভিডিও কর, ফোনের ল্যাচে আগুন ধরাবার ভিডিও আমি ফেসবুকে আপলোড করবো। এই ভিডিও যদি ভাইরাল হবে, আগুন নিয়ে আসছে বল। বিজি আগুন নিয়ে আসো। নিয়ে আগুন, নিয়ে আয়। আর কত দেরি করবি? আজকে সারা ম্যাচে আমি আগুন ধরাবই। কইলে নিয়ে আয়। বিজি গো, বিজি। আমি যাবো, এই এসে গেছে, চুপ কর। তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাচ্ছো। যেমন নাইট ড্রেস আজকে সারা ম্যাচে আমি আগুন ধরাবো। আমি হনুমান, মানব প্রজাতির সামান্য পশু। এই জীবের ক্ষতি করলে এই প্রকৃতি কাউকে ক্ষমা করে না। কিরলে কিরলে শত শত কুকুর হত্যা করেছি তোরা। তাই ওই রাজ্য তো বন্যায় ভেসে গেছে। শোন, আমি হনুমান অভিশাপ দিচ্ছি, এই লঙ্কা রাজ্য দাবানলে ছেড়ে যাবে। লঙ্কা রাজ্য আগুনে ছেয়ে গেল। হনুমান হুঙ্কার দিয়ে আগুন ছড়িয়ে বেড়াচ্ছে সমগ্র লঙ্কায়। হনুমানের সে কি তেজ, সে কি হুঙ্কার, সে কি ভালোবাসা। রামের জন্য, তার মঙ্গলের জন্য এতখানি রাখতে পারে হনুমান। হনুমান রামকে তো ভালোবাসে হনুমান। রামের রূপ গুণ ওর মন কেড়েছে, তাই রামের জন্য সব কিছু করতে প্রস্তুত। লঙ্কা থেকে হনুমান যখন রামের কাছে ফিরল, তখন সন্ধে হয়ে গেছে। তার বুক ফেটে
ফেটে যাচ্ছে কান্নায়, তার মুখ পুড়েছে আগুনে, তার মুখ জ্বলছে। চলুক না। রামের পায়ের নিচে হনুমান মুখ চাপা দিয়ে বসে কাঁদছে আর জানাচ্ছে লঙ্কা কথা, সীতার কথা। এই সীতা কেমন আছেন গো? ভগবানের আশীর্বাদে সীতা রানী ভালো আছে। তার কোনো ক্ষতি হয়নি। এখনো ক্ষতি হয়নি। যাক যাক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন না? ভগবান আছেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু হনুমান, লঙ্কার সমস্ত খবর রামের কাছে পৌঁছে দিও। সে বেচারি মুখে হাত চাপা দিয়ে কেঁদেই যাচ্ছে। হয়তো আগুনের আঁচ লেগে খুব কষ্ট পাচ্ছে। দেখা যাক এখন রাম কি করে। উঠে পড়, কাঁদিস না। তুই তো আমার মন ভালো করতে চেয়েছিলি, আমার মন ভালো হয়েছে, তোর জন্যই হয়েছে। উঠে পড়, কাজে লেগে পড়। সমুদ্রের ওপর দিয়ে সাঁকো তৈরি করতে হবে। তোর কাজ হয়ে গেলে তোর বন্ধুরা আমরা সবাই মিলে লঙ্কা আক্রমণ করতে যাব। ভবিষ্যৎ আমাদের মনে রাখ। আমাকে অনেক ভালোবাসিস হনুমান, তোমাকে আমাকে কেউ ভালোবাসে না। দেখা না আমাকে, দেখি দেখি না মুখটা। এই এক ধরনের লাল ওষুধ আছে, এটা লাগিয়ে দিয়ে সব ঠিক হয়ে যাবে। আসুন, তুই যদি জিজ্ঞাসা করে এটা কি, একদম বলবি না তাদের এটা ওষুধ। বলবি আমি রামের মঙ্গল কামনার জন্য সিঁদুর পড়েছি। আমি তোকে এই কথা বলার অনুমতি। এক মাস কেটে গেল। আজ সেই দিন যেদিন রাম, লক্ষ্মণ, হনুমান আর তার বন্ধুরা মিলে যাবে লঙ্কা আক্রমণ করে সীতাকে উদ্ধার করতে। এক মাস ধরে হনুমানেরা সমুদ্রের উপর ব্রিজ নির্মাণ করেছে, যাতে হেঁটে সহজেই লঙ্কায় পৌঁছানো যায়। তাই আজ সকালে সকলে রওনা দিল লঙ্কার উদ্দেশ্যে। সমুদ্রের ওপর দিয়ে হেঁটে চলেছে সকলে। প্রথমে হনুমান, তারপর রাম, অন্যান্য সকলে। সকলে যখন লঙ্কায় গিয়ে পৌঁছলো, তখন তারা দেখল কুম্ভকর্ণ ঘুম থেকে উঠে তাদের পথ আটকে দাঁড়িয়েছে।
কুম্ভকর্ণ ঘুমিয়ে পড়ল। এরপর এলো রাবণ পুত্র ইন্দ্রজিৎ, সেও যুদ্ধের জন্য প্রস্তুত। ওদিকে রাম, হনুমান, কুম্ভকর্ণের ঘুমন্ত দেহ নিয়ে ব্যস্ত। তাই ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধের জন্য এগিয়ে এলো লক্ষ্য। কেউ কাউকে ছাড়ে না। ইন্দ্রজিতের দেহটা মাটিতে পড়তেই চারিদিক থেকে ভেসে এলো বিশ্বাস করো, আমি ওকে মারতে চাইনি। বিশ্বাস করো, আমি সত্যি ওকে মারতে চাইনি। আচমকাই মুখে গেছে ওকে, তারপর ছটপট করতে করতে মার। আমি সত্যি ওকে মারতে চাইনি, বিশ্বাস করো। বেশ করছিস, এখন মানুষ এটাই চায়। শুনতে পাচ্ছিস এদের সবার উচ্ছ্বাস? পাচ্ছিস শুনতে? আজকে তুই ইন্দ্রজিৎকে মেরেছিস বলে এরা সবাই তোর নামে জয়ধ্বনি করছে। যদি ইন্দ্রজিৎ তোকে মারতো তাহলে এরা সবাই ইন্দ্রজিতের নামে জয়ধ্বনি করতো। যার রক্ত ঝরানোর ক্ষমতা যত বেশি, তার কাছে তত মানুষ। এই জন্যে মানুষগুলোকে ভয় দেখানো প্রয়োজন, কারণ একমাত্র এরা যদি তোকে ভয় পায় তাহলে তোকে সমর্থন করবে, না হলে নয়। রাবণ আসছে, আমিও সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? আমি সন্তানকে এমনটা কেন হলো? সবটা তো অনিচ্ছা। তুমি তো জানো বলো। কিচ্ছু ভাবতে হবে, সব পলিটিকের অবসান করতে। আমি রাবণ বধ করবো। কি কি তাহলে তোমার সত্য, সততা, জীবপ্রেম, ন্যায়পরায়ণতা তোর কি মনে হয়? হ্যাঁ, কি মনে হয় তোর? এতদিন ধরে আমাকে নাজেহাল করেছে, আমাকে অপমান করেছে, আমাকে বোকা বানিয়েছে, বোকা বানিয়ে আমার বউকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ গেছে, কিন্তু বৌদির সঙ্গে তো কোনো অবিচার হয়নি, হনুমানের শপথ দিয়েছে। আরে তাতে কি? কি তাতে কি? তুই জানিস আমার এখন এমন একটা ইমেজ তৈরি হয়েছে না যে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে। আমার এই বোকা ইমেজটাকে মারতে হলে রাবণকে মরতে হবে, তাহলে ভবিষ্যতে আজ থেকে 5000 বছর পর মানুষ কোন বাহানায় জয় শ্রীরাম বলে চিৎকার করবে? হ্যাঁ, কোন বাহানা?
ঝকঝকে রোদ্দুর ওঠা দিনে উজ্জ্বল তলোয়ার হাতে হেঁটে যাবে একটি মিছিল। সেই মিছিলে থাকবে আমার নাম রাম। রাম। এখন থেকে কেউ আমাকে বোকা রাম বলতে ভয় পায়। ভয় থেকেই ভগবান সততা, ভালোবাসা এসব অনেক কঠিন জিনিস নয়। ভয় দেখা, লোককে দমিয়ে রাখা অনেক সহজ। আর সেই সহজ কাজটাই আমি আজকে করলাম। তাই আজকে আমি হিরো রাম, আমি ভবিষ্যৎ আমাকে মনে রামকে। সীতামা এসেছেন আপনার কাছে? এসেছেন যখন বেশ। আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমি যদিও সতীত্ব প্রমাণ না নিয়ে অযোধ্যায় ফিরি, তাহলে ভবিষ্যতের পুরুষেরা আমার পৌরুষত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে। এই জন্যে সীতাকে অযোধ্যায় ফিরেই কুমারিত্বের প্রমাণ দিতে হবে, এবং সেটাই হবে আমাদের প্রথম ফুলসজ্জা। ক্ষমা করো সীতা, পাবলিক ডিমান্ড বড়দা। বেশ, প্রাসাদে ফিরে গিয়ে বিছানায় সাদা চাদর পেতে তোমার জন্য অপেক্ষা করব। সকালে উঠে রক্তের রংটা মিলিয়ে নিই। মিলাতে না পারলে গায়ে আগুন জ্বালিয়ে দিও। সীতামা, আচ্ছা এ আপনি কি বললেন? আপনি কি জানেন আপনার এই ভুলের জন্য ভবিষ্যতে লক্ষ লক্ষ মেয়ের উপরে এই দায় বর্তাবে যে সতীত্ব শুধু তাদেরকেই প্রমাণ করতে হয়? এটাই হয়তো বিধান। মেনে নাও, মেনে চলো। জানো হনুমান, আমার স্বামী লঙ্কায় এসেছিল ওর এই বোকা ইমেজটাকে মারতে, আমার জন্যে নয়। আর লক্ষণ, তুমি কি এটা জানো তোমার দাদা আর চাইলেও কোনোদিন বোকা বুঝতে পারবে না? তখন বোকা ছিল, তাই বোকা পুষেছিল, জীব প্রকৃতিকে আগলে রেখেছিল। চলো। ফিরে চলো অযোধ্যায়। তাহলে হনুমান কি? প্রজারা ফিরে গেল অযোধ্যায়। এখন প্রজাদের দেখভালের দায়িত্ব রামের। তাহলে রাম রাজ্যে প্রজা কেমন থাকবে হনুমান? দেখাই যাক। তোমার মতো ভক্তজনের কাছ থেকে এইটা তো আমাদের জানতেই হবে। সত্যি বলতে আমি শুধু ওই বললো রামকেই চিনি, যে এখনো বনে বনে, জলে জলে, হাওয়ায় হাওয়ায়, জঙ্গলে মিশে আছে। তাই আমি ওই জঙ্গলেই ফিরে যাব।
বলছি। রাম তো খুব ভালো ছেলে, বাল্মীকি সুপথ পেলে আমাদের সঙ্গে আমরা এখানে যারা যারা আমরা অভিনয় করলাম, আমরা পরপর নামটা বলছি। অরিন্দম রায়চৌধুরী আমাদের স্যার, পড়াশোনা করেছি। শুভঙ্কর, রঞ্জিতা, বিশ্বজিৎ। আর শুভঙ্কর ও হচ্ছে আমার ইউনিভার্সিটির বন্ধু, ও অভিনয় নিয়ে মাস্টার্স করেছে। স্বাগতা, তাহলে তো আমরা ডিটেলসটাই বলছি না। অরিন্দম, শুভঙ্কর, বিদীপ, নীলাঞ্জনা, অনির্বাণ, চৌধুরী, কন্যাগড়ে থাকে, ও কবিতা লেখে, ভালো লেখে। তা আমরা সবাই মিলে এখন থিয়েটার করছি। আর অনেকেই আছেন, অনেকে ওপরে অনেকেই 25 জন মেম্বার আছে। মিলেমিশে কাজটা করছি। আর যাদের আলাদা করে কথা বললাম পরের বছর থেকে বলবো না, চিনে গেলেন এখন আলাদা করে জমিনেই বলে দিতাম। ঠিক আছে, ঠিক আছে। আজকের মতো শুভরাত্রি কেমন হলো জানাবেন। মানে এই আপনারা বসে আছেন, নাটক শুরু হয়ে শেষ হয়ে যাওয়ার পরে অনেকেই জানিয়ে